বিসমিল্লাহির রহমানির রহিম। আম আমি সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য। আজকে আমি আলোচনা করব বেলিয়ান লাভসের চ্যাপ্টার 67 গল ব্লাডার অ্যান্ড বাইল ডাক্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন আমি বলব যে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন আমাদেরকে যত্ন সহকারে পড়তে হবে। একটা কথা ধারণা প্রচলিত আছে যে গলব্লাডার চ্যাপ্টারটা কুশিয়ারিতে সবচেয়ে ভালো আছে। অবশ্যই কুশিয়ারিতে অনেক ভালো আছে কারণ ওখানে অনেক বড় করে অনেক ডিটেলস করে লেখা। মেডিকেল সায়েন্সে কোনো সাবজেক্টই আমরা একটা বই থেকে পড়ে যে আমরা সকল নলেজ পাবো তা না। কিন্তু যেহেতু এই বেলিয়ান লাভসটা আমাদের পাঠ্যপুস্তক হিসেবেই আমাদের রিকগনাইজ করা, সো আমরা যদি এটা পড়ি আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, স্যাররা যে প্রশ্নগুলো করবে তার ম্যাক্সিমামই আহ, এই এই বইটাকে গাইডলাইন হিসেবে ধরেই আসলে প্রশ্নগুলো করা হয়। এখন আমরা আমাদের ব্যক্তিগত জ্ঞান, ব্যক্তিগত আহ, দক্ষতা বাড়ার জন্য হয়তো আমাদের আরো অনেক বই পড়তে হবে, কিন্তু এই বইতে যতটুকু আছে ততটুকু আমাদের আহ, জন্য যথেষ্ট। মোর দেন এনাফ, আমি বলবো মোর দেন এনাফ। সো আমরা আজকে গলব্লাডার এই চ্যাপ্টারটা শুরু করি। এই চ্যাপ্টারগুলো আমি এখন যে অ্যাবডোমেনের চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি সময় নিয়ে ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। কিছু কিছু চ্যাপ্টার হয়তো আমি একটু তাড়াতাড়ি করে একদিনে হয়তো একটা চ্যাপ্টারের অনেকগুলো ডিজিজ নিয়ে আলোচনা করে ফেলেছি, কিন্তু যেহেতু এই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, সো আমি প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। সো আমি শুরু করছি আজকে বেলিয়ান লাভস উইথ মি এর চ্যাপ্টার 67 গল ব্লাডার এন্ড বাইল ডাক্ট। এই চ্যাপ্টারে আমাদের যদি আমরা লার্নিং অবজেক্টিভ গুলো দেখি তাহলে দেখবো যে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যানাটমি এন্ড ফিজিওলজি অফ দ্য গল ব্লাডার এন্ড বাইল ডাক্ট and is pathophysiology and management of gallstone. সো আমরা এই চ্যাপ্টারে গলস্টোন ডিজিজ সম্পর্কে আমরা শিখবো, জানবো, এবং তারপরে আমরা পড়বো হলো বিলিয়ারি ট্রির কিছু অ্যাবনর্মালিটিস নিয়ে, এবং আমরা পড়বো মেলিগডেন্ট ডিজিজ, অর্থাৎ গল ব্লাডার এবং বাইল ডাক্টে যে মেলিগডেন্ট ডিজিজ হয় সেই ডিজিজ গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়াশোনা করব। সো আমি প্রথম থেকে শুরু করি। আহ, এই চ্যাপ্টার সম্পর্কে আমি বলতে পারি এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো অ্যানাটমি এবং ফিজিওলজি। আমরা যদি অ্যানাটমি এবং ফিজিওলজি যদি এই গল ব্লাডার এবং বাইল বাইল ডাক্টের অ্যানাটমি ফিজিওলজি যদি আমরা ভালো করে না জানি তাহলে এই চ্যাপ্টারের অনেক কিছুই আমরা বুঝতে পারবো না। আর আমরা যারা সার্জন হব ভবিষ্যতে, তারা সার্জনরা সবচেয়ে বেশি যে দুটো অপারেশন করে তার মধ্যে একটা হলো গল ব্লাডার স্টোন আর একটা হলো অ্যাপেন্ডিক্স। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি সার্জারি হয় এই দুটা সার্জারি। সো অনেক সময় বলা হয় যে গল ব্লাডার স্টোন দিস ইজ দ্য ব্রেড এন্ড বাটার অফ দ্য জেনারেল সার্জন, অর্থাৎ জেনারেল সার্জনের সবচেয়ে বেশি পরিমাণ যে সার্জারিটা করে সেটা হলো গল ব্লাডার স্টোন। সরি। সো আমরা এই সাবজেক্ট সার্জারিতে আমরা যারা কেরিয়ার করব তারা যদি এটা যদি না বুঝি আমরা ভালো করে, হ্যাঁ, তাহলে আমরা আসলে আমাদের অনেক কিছু গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, সো আমরা প্রথমেই আমাদের যেটা সার্জিক্যাল অ্যানাটমি এবং ফিজিওলজি এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো দেখি প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হলো গল ব্লাডার কোথায় থাকে, আন্ডার সারফেস অফ দ্য লিভারে থাকে। তারপরে কিছু গল ব্লাডারের বর্ণনা দেয়া আছে যে এটা একটা পিয়ার শেপ অর্গান, এটার একটা লেংথ কত দেয়া আছে, নরমাল ক্যাপাসিটি দেয়া আছে, কতটুকু বাইল গল ব্লাডারে থাকে, এটার কি কি অংশ আছে যেমন ফান্ডাস, বডি, নেক, এই অংশগুলো আছে, আমরা এটা ছবিতে দেখব। সো এই অ্যানাটমিটা আমরা প্রয়োজন হলে অ্যানাটমির বই থেকে আমরা আবার ভালো করে পড়ে নিব। এই যে কিপস অফ লুক লুস্কা, সো প্রত্যেকটা অ্যানাটমি আমরা মনে রাখার চেষ্টা করব, যার কারণে দেখবেন যে অন্যান্য চ্যাপ্টারের চেয়ে গলব্লাডার চ্যাপ্টারে অ্যানাটমিটাও বেশি যোগ করা হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে আসি এই অ্যানাটমির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো সিস্টিক ডাক্ট। কারণ আমরা যখন গলব্লাডার অপারেশন করি তখন আমরা এই সিস্টিক ডাক্টের মধ্যে আমরা ক্লিপিং করি এবং সিস্টিক ডাক্টটা আমরা কাটি, কেটে আমরা পুরো গলব্লাডারটা রিমুভ করে নিয়ে আসি। হ্যাঁ, সো এই জন্যই আমাদের এই সিস্টিক ডাক্টটা গুরুত্বপূর্ণ। সিস্টিক ডাক্টের ডায়ামিটার কতটুকু, তারপরে লুমেনের ডায়ামিটার কতটুকু সিস্টিক ডাক্টের, একটা হলো 3 সেন্টিমিটার, একটা হলো 3 মিলিমিটার, আমরা এইভাবেই মনে রাখতে পারি। সো এটা একটা গুরুত্বপূর্ণ। অন্যান্য এই যে ভালভ অফ হিস্টার আছে আমরা এগুলো পড়ে যাব এগুলো। তারপরে হলো আমাদের সিস্টিক ডাক্ট জয়েন্ট, সিস্টিক ডাক্ট কোথায় জয়েন করে,
কারণ আমরা যখন সার্জারিটা করব, যেহেতু বলেছি সার্জারির সময় আমরা সিস্টিক ডাক্টে আমরা ক্লিপিং করব, সো সিস্টিক ডাক্ট কোথায় তৈরি হচ্ছে, কোথায় সে ড্রেন হচ্ছে, আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। এবং দেখা যাচ্ছে যে 80% সিস্টিক ডাক্ট কোথায়, কমন হেপাটিক ডাক্টের সুপ্রাডিউডেনাল পার্টে এটা জয়েন করছে। আমাদের জন্য আমি বলবো, যারা আমরা সার্জন হব, যারা আমরা এই সার্জারিটা করি, অথবা যারা আমরা ভবিষ্যতে এই সার্জারিটা করব, তাদের জন্য বরঞ্চ গুরুত্বপূর্ণ হলো অ্যাবনর্মাল অংশগুলো জানা। কারণ বাইল ডাক্ট ইনজুরি আমরা পরবর্তীতে পড়বো, এটা ডেঞ্জারাস দেন এ ক্যান্সার, ডেঞ্জারাস দেন এ ক্যান্সার। কারণ এই গলব্লাডার অপারেশন বাংলাদেশে এমন কমন একটা অপারেশন, এবং গলব্লাডার অপারেশন সম্পর্কে বলা হয় এটা গলির মোড়ে মোড়ে এই অপারেশনটা হয়, অর্থাৎ সবাই আমরা ধারণা করি এটা খুবই সহজ অপারেশন, কিন্তু এখানেও বাইল ডাক্ট ইনজুরির রেট আছে প্রতি 100-তে 0.1 বা 0.2 অথবা 0.5 পর্যন্ত। হ্যাঁ, সো একজনের যদি বাইল ডাক্ট ইনজুরি হয়, ইট ইজ মানে সার্জন এবং পেশেন্ট দুজনেরই লাইফ উইল বি ইন ডেঞ্জার, বোথ উইল বি ইন 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 মানে যেটা আমি বলতে চাচ্ছি খুবই বিপদে পড়বে। সো যেগুলো কমন আছে, নর্মাল যেগুলো, এগুলো সবাই আমরা পারি, খুবই সহজ, কিন্তু অ্যাবনর্মালের অপারেশনটা করাই সবচেয়ে জটিল। সো আমরা এই অ্যাবনর্মালিটি অফ দ্য সিস্টিক ডাক্ট, অ্যাবনর্মালিটি অফ দ্য গলব্লাডার, এই জিনিসগুলো আমরা যতটুকু আছে বা অন্য বইতে যা আছে আমরা এটা বোঝার চেষ্টা করবো। হয়তোবা আপনারা যারা এখন এমবিবিএস পরীক্ষা দিবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ না, এই অ্যাবনর্মালিটি গুলা বেশি জানা গুরুত্বপূর্ণ হলো যারা পরবর্তীতে সার্জারি ট্রেনিং করছেন বা ভবিষ্যতে যারা সার্জন হবেন, সার্জারি যখন ট্রেনিং করবেন তখন আমরা এই আপনারা এই অ্যাবনর্মালিটি গুলো সম্পর্কে আরো বিস্তারিত করবেন। সো এটা জাস্ট হলো একটা পড়াশোনার অংশ হিসাবে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলে যাচ্ছি। দেন আসেন সিস্টিক আর্টারি, এটাও গুরুত্বপূর্ণ। এটা কোথা থেকে আসে? রাইট হেপাটিক আর্টারি। কিছুক্ষণ পরে আমরা ছবিতে দেখব এই যে অ্যাবনর্মালিটিস, এই যে 15% ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা রাইট হেপাটিক আর্টারি এন্ড সিস্টিক আর্টারি ক্রস ইন ফ্রন্ট অফ দ্য কমন হেপাটিক ডাক্ট। সো এটাই বলছি, যারা ভবিষ্যতে আমরা সার্জন হব তাদের জন্য কিন্তু এই অ্যাবনর্মালিটিস গুলা বেশি গুরুত্বপূর্ণ। দেন আসেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের সবাইকে পড়তে হবে, সেটা হলো ক্যালোরস ট্রায়াঙ্গেল অথবা হেপাটোবিলিয়ারি ট্রায়াঙ্গেল। এটা আমাদেরকে সবাইকে এটা পড়তে হবে। ওকে, ক্যালোরস ট্রায়াঙ্গেলটা কি আমি প্রথমে একটু আপনাদেরকে বাংলায় বুঝিয়ে বলি। ক্যালোরস ট্রায়াঙ্গেলটা হলো একটা ট্রায়াঙ্গেল, আমি যখন গলব্লাডার অপারেশন করব তখন এই ক্যালোরস ট্রায়াঙ্গেলটা আমি ভালোভাবে ডিসেকশন করে এখানে সিস্টিক ডাক্ট এবং সিস্টিক আর্টারি আমি আইডেন্টিফাই করব, এবং এই দুটা জিনিস আমি ক্লিপ করব, ক্লিপ করে দেন আমি বাকি গলব্লাডারটা বের করে নিয়ে আসব। সো আমার যদি কোনো ইনজুরি হয় বা কোনো কিছু যদি আমি কোনো দুর্ঘটনা ঘটাই, তাহলে হলো এই ক্যালোটে যদি আমি ঠিকমতো সিস্টিক ডাক্ট এবং সিস্টিক আর্টারি যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমার আমি দেখা যাবে যে একটা জটিল কমপ্লিকেশন তৈরি করছি। হ্যাঁ, সো এই জন্যই ক্যালোট ট্রায়াঙ্গেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় যে কোনো জায়গায় স্যাররা ক্যালোট ট্রায়াঙ্গেল সম্পর্কে জিজ্ঞাসা করবে। সো আমাদের যেটা জানার ব্যাপার সেটা হলো ক্যালোট ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। ক্যালোট ট্রায়াঙ্গেলের বাউন্ডারি দেখেন, এখানে ক্যালোট ট্রায়াঙ্গেলের বাউন্ডারি আমাদের আগে যে বেলিয়ান লাভস 26-এ ক্যালোট ট্রায়াঙ্গেলের একটাই বাউন্ডারি ছিল, কিন্তু আমরা অন্য বইতে দেখতাম দুটো বাউন্ডারি আছে। বেলিয়ান লাভস 27 যেটা করেছে সেটা হলো তারা দুটো বাউন্ডারি এখানে নিয়ে আসছে। ওকে, সো আমি একটা একটা দেখি। এই যে ক্যালোট ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বাউন্ডেড বাই সিস্টিক ডাক্ট, অর্থাৎ ইনফেরিয়রলি থাকছে হলো সিস্টিক ডাক্ট। হ্যাঁ, কমন হেপাটিক ডাক্ট থাকছে মিডিয়ালি, যেহেতু ট্রায়াঙ্গেল সো তিনটা বাহু থাকবে, আর সুপিরিয়রটা থাকছে হলো সিস্টিক আর্টারি। সো আমি এটা মুখস্থ করব যে ক্যালোস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি, সিস্টিক ডাক্ট ইনফেরিয়রলি, কমন হেপাটিক ডাক্ট মিডিয়ালি, এবং সুপিরিয়র হলো সিস্টিক আর্টারি। এই যে কিছু কন্টেম্পোরারি লিটারেচারে বলেছে যে তারা এটাকে কিছুটা চেঞ্জ করেছে। সেই চেঞ্জটাতে কি, চেঞ্জের বাউন্ডারি হলো সুপিরিয়রলি কি থাকছে, ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভার। সো ওটার সাথে এটার এই জায়গাতে একটা পার্থক্য। ওখানে সুপিরিয়রলি কি বলেছিল, সুপিরিয়রলি বলেছিল সিস্টিক আর্টারি, আর এখানে বলছে সুপিরিয়রলি থাকছে ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভার। ল্যাটারালি কি থাকছে, ওখানে ল্যাটারালি ছিল আমাদের ওখানে ল্যাটারাল বাউন্ডারি ছিল না, এখানে ল্যাটারালি বলছে সিস্টিক ডাক্ট থাকছে, আর এখানে মিডিয়ালি বলছে গলব্লাডার থাকছে। ওকে, গলব্লাডার এবং বাই দ্য কমন হেপাটিক ডাক্ট। সো এই দুটা বাউন্ডারি আমরা মুখস্থ করব। পরীক্ষায় আমরা যে কোনো একটা বলবো, বলার পরে স্যার যদি মনে হয়, যেহেতু আমাদের বইতে দুটো আছে, আগেও আমরা দুটাই পড়তাম সব সময়। হ্যাঁ, সো এই ক্যালোস ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্স হলো ইট ইজ দ্য ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক
as the cystic artery usually can found within the boundary, অর্থাৎ এই সিস্টিক আর্টারিটা এই ট্রায়াঙ্গেলের মধ্যেই থাকে। এটাই সার্জিক্যাল গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যখন আমরা লিখব তখন এটার সাথে আরো হয়তো আমরা দু একটা কথা লিখব যে এটা আইডেন্টিফাই না করতে পারলে ইনজুরি হবে, এটা আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো সেরকম দুটা তিনটা পয়েন্ট করে আমরা এটা লিখবো। সো ক্যালোট ট্রায়াঙ্গেল আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ট নোটস, একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা আমরা দেখি, এটা হলো আমাদের নরমাল অ্যানাটমি, গল ব্লাডারের নরমাল অ্যানাটমি। নরমাল অ্যানাটমির মধ্যে যদি আমরা প্রথমে আর্টারি দেখি, কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি থেকে আমাদের যাচ্ছে হলো এই পাশে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, আর ওপাশে যাচ্ছে হলো আমাদের হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি আবার দুভাগে ভাগ হচ্ছে, এটা লেফট হেপাটিক আর্টারি, রাইট হেপাটিক আর্টারি। রাইট হেপাটিক আর্টারি থেকে আমাদের আসছে হলো সিস্টিক আর্টারি। আর গল ব্লাডার আমরা দেখছি এখান থেকে রাইট ডাক্ট, লেফট ডাক্ট এখানে ইউনাইট হয়ে হচ্ছে হলো কমন হেপাটিক ডাক্ট, দেন সিস্টিক ডাক্টের সঙ্গে ইউনাইট হয়ে হলো আমাদের কমন বাইল ডাক্ট। সো এই অ্যানাটমি গুলো আমরা পড়বো। আর এটা হলো একটা নরমাল ক্যালোটের ছবি, নরমাল ক্যালোট ট্রায়াঙ্গেল। হ্যাঁ, যেমন আমরা বাউন্ডারিটা ওটার সঙ্গে মিলিয়ে নিব, একটা হলো ইনফিরিয়র, একটা হলো সুপিরিয়র, একটা হলো মিডিয়াল বাউন্ডারি। ওকে, সো দুটা বাউন্ডারি আমরা বইতে দরকার হলে এখানে আরেকটা বাউন্ডারি এঁকে, ছবি এঁকে আমরা দুটা বাউন্ডারি শিখে রাখার চেষ্টা করব। ওকে, এবং দুটাই আমরা ক্লিয়ার ধারণা রাখার চেষ্টা করব। দেন আমরা আসি এই যে আমাদের অ্যাবনরমালিটিস গুলো, এটা হলো নরমাল ক্যালোটস। আর অ্যাবনরমাল ক্যালোটস এই যে আমরা দেখছি যে কমন হেপাটিক আর্টারিটা কি হচ্ছে, বিতে কি দেখা যাচ্ছে, টর্সুয়াস কমন হেপাটিক। কমন হেপাটিক আর্টারিটা এভাবে বেঁকে এখানে চলে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে আমার এই সিস্টিক আর্টারিতে ক্লিক করার কথা আমি না করে এখানে করে ফেললাম। ওকে, ইট মেক এ ডিজাস্টার। এগেন আমরা এখানে দেখছি কি, এখানে সিতে হলো রাইট হেপাটিক আর্টারিটা এখানে টর্সুয়াস হয়ে আমাদের ক্যালোটসে চলে আছে। সো আমার দেখা যাচ্ছে যে আমি সিস্টিক আর্টারি ক্লিপ করার কথা না করে আমি এটা করে ফেলছি। তখন দেখা যায় অনেক সময় ব্লিডিং হয়। ব্লিডিং হওয়ার পরে আমি সিস্টিক ডাক্টটা খুঁজে পাচ্ছি না, আমি কমন বাইল ডাক্টে ক্লিপ করে ফেলছি। সো দিস ইজ দ্য ডেঞ্জারাস কমপ্লিকেশন অফ গল ব্লাডার সার্জারি। এই এক্সাম্পল গুলাকে বলে ক্যাটারপিলার টার্ন অথবা মনিহান হাম্পস। এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যে কোনো ভাইভাতে স্যাররা এই জিনিসটা জিজ্ঞাসা করে, হোয়াট ইজ মনিহান হাম্প। সো এটা ছবি আছে, আমরা ছবি দেখে যদি সুন্দর করে পড়ি তাহলে আমাদের এটা মনে থাকবে। দেন আসি এই যে বলা হয়েছে মোস্ট ডেঞ্জারাস অ্যানোমালিস হোয়ার দ্য হেপাটিটা টেক এ টর্সুয়াস কোর্স ইন ফ্রন্ট অফ দ্য অরিজিন অফ দ্য সিস্টিক ডাক্ট। হ্যাঁ, তারপরে হলো এই যে এটাকে ক্যাটারপিলার হাম অথবা মনিহান্স হাম বলে। সো আমরা এটা ওখান থেকে ছবি থেকে পড়বো, লিটারেচার থেকে আমরা পড়বো। তারপর আসি আমরা বেলি লাভসে দেখেছি প্রত্যেকটা চ্যাপ্টারে যেই ডিজিজ গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে অর্গানের ডিজিজ গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো কিভাবে আমরা ইনভেস্টিগেট করব, এই ব্যাপারগুলো আমাদেরকে বলা হয়েছে। কি কি পরীক্ষা নিরীক্ষা দ্বারা আমরা এই ডিজিজ গুলোকে ইনভেস্টিগেট করবো, সেগুলো বেলিয়ান লাভসে প্রথমে অ্যানাটমি ফিজিওলজি, তারপরে এই ধরনের ইনভেস্টিগেশন গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো গল ব্লাডার ডিজিজ যেহেতু সবচেয়ে কমন, সো এর প্রত্যেকটা ইনভেস্টিগেশন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, এবং প্রত্যেকটা ইনভেস্টিগেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্রথম ইনভেস্টিগেশন যেটা আসে প্লেন রেডিওগ্রাফ। আমরা জানি গল ব্লাডার ডিজিজে আমরা আসলে এখন আর সেভাবে এক্সরে অ্যাবডোমেন করা হয় না, এবং এক্সরে অ্যাবডোমেনের যে ফাইন্ডিংস গুলো সেগুলো আসলে ইদানিং কালে খুব একটা বেশি পাওয়া যায় না, কারণ আলট্রাসোনোগ্রাফি এত কমন হয়ে গিয়েছে যে খুব সহজেই মানুষ আলট্রাসোনোগ্রাফি করে। তারপরেও এগুলো পরীক্ষায় অনেক সময় থাকে, ওসপিতে থাকতে পারে, এটার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যেমন গুরুত্বপূর্ণ কি কি আছে, এক্সরেতে আমরা কি পেতে পারি, এক্সরেতে আমরা আমাদের যে স্টোন আছে সেই স্টোনের একটা সাইন আছে, মার্সিডিজ বেন অথবা সিগাল সাইন, আমি একটু পরে দেখাবো এই এক্সরেতে এটা কি বোঝা যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে যে গল স্টোন কিন্তু the skillfully taken plain radiograph of the gallbladder which show radiopaque gallstone in 10% patient। এটা আমাদেরকে মনে রাখতে হবে, only 10% patient radio opaque। অর্থাৎ এখানে দুটা শব্দ ব্যবহার করা হয়, রেডিও ওপেক এবং রেডিও লুসেন্ট। যেটা এক্সরেতে দেখা যায় সেটা হলো রেডিও ওপেক। সাধারণত কোনটা দেখা যায়, যেগুলো ক্যালসিয়াম দিয়ে তৈরি, সেগুলো ওপেক মানে আমরা বোঝানোর জন্য বলি যেগুলো সাদা সাদা ভাবে যেগুলো দেখা যায়, ওকে, আইডেন্টিফাই করা যায়, এগুলো হলো রেডিও ওপেক। সো আমরা কি পাচ্ছি, গল স্টোনের ক্ষেত্রে 10% অনলি এক্সরেতে দেখা যায়। সো দেখছেন 90% গল স্টোনই আসলে এক্সরেতে দেখা যায় না। সো এই জন্য প্লেন রেডিওগ্রাফ বা এক্সরে অ্যাবডোমেন গলব্লাডারের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন না। আবার কিডনি স্টোনে যদি যাই আমরা, তাহলে কিডনি স্টোনে দেখবো 80% কিডনি স্টোন আর রেডিও ওপেক, অর্থাৎ যার কারণে কিডনি স্টোনের জন্য আমরা সাধারণত এক্সরে কেওবি করে থাকি। কিন্তু তারপরেও প্লেন এক্সরে অ্যাবডোমেনে কিছু
স্পেশাল বা কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো সবসময় পরীক্ষায় থাকে, এবং এই ধরনের কোনো কিছু থাকলে স্যাররা সাধারণত পরীক্ষায় দেয়। যেমন একটা হলো কি এরকম মার্সিডিজ বেঞ্চ সাইন, আর একটা হলো এই যে পোর্সেলিন গল ব্লাডার। গল ব্লাডার, পোর্সেলিন গল ব্লাডার, অর্থাৎ গল ব্লাডার যদি ক্যালসিফাইড হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে যায়, তখন সেটাকে আমরা পোর্সেলিন গল ব্লাডার বলি। পোর্সেলিন গল ব্লাডারে সাধারণত মেলিগনেন্সি হয়। বর্তমান সময়ে ইভেন বাংলাদেশেও আমাদের যেহেতু আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে, আমাদের মানুষ যেহেতু এখন চিকিৎসার পিছনে অন্য বস্ত্রের পরে, বাসস্থানের পরে চিকিৎসার পিছনে তারা তাদের একটা অংশ ব্যয় করতে পারছে, সো এখন আমরা পোর্সেলিন গল ব্লাডার অথবা মার্সিডিজ বেঞ্চ সাইন, সিগাল সাইন এগুলো আমরা খুব কমন পাওয়া যায় না। কিন্তু যদি কখনো পাওয়া যায়, কোনো স্যার যদি এটা পান, স্যার ওই এক্সরেটা সবসময় রেখে দেন পরীক্ষার জন্য। সো এই জন্যই আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। অথবা দেখা যাচ্ছে এখন ইন্টারনেট থেকে ছবি নিয়েও ওসপি তৈরি করা হচ্ছে, সো আমরা এগুলা পড়বো। এই নিচে লেখা আছে ট্রেডিশনালি ইট ইজ কনসিডার দ্যাট কোলিসিস্টেক্টমি ইজ অ্যাসোসিয়েট উইথ, অর্থাৎ কার্সিনোমা গলব্লাডার হওয়ার একটা কারণ পোর্সেলিন গলব্লাডার। হ্যাঁ, সো এটা আমরা জাস্ট জেনে রাখবো, আর কিছু না। কিন্তু আমরা এখন দেখি, এই যে এটা হলো মার্সিডিজ সাইন। মার্সিডিজ হলো একটা গাড়ি কোম্পানি, ওকে, বিখ্যাত গাড়ি কোম্পানি। সো তাদের যে সিম্বলটা আছে, সেই সিম্বলের মতো ভিতরে এই যে দেখা যাচ্ছে, আমি যদি ছোট করে যদি আঁকতে পারি, এই ভিতরে এটাকে অথবা সিক্যাল সাইন। আর এই যে এখানে ক্যালসিফিকেশন হয়ে গেছে, গলব্লাডার সাধারণত এরকম দেখানোর কথা, অথবা এরকমও না, দেখা যাচ্ছে যে আমার এই যে রেডিওলুসেন্ট ব্ল্যাক যেটা, এরকম হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি রেডিও ওপেক হয়ে গেছে। সো এটা হলো পোর্সেলিন গলব্লাডার, আমরা এটা মনে রাখার চেষ্টা করব। আর এখানেও সিটি স্ক্যান, আমি সিটি স্ক্যান সম্পর্কে দু একটা কথা বলি। সিটি স্ক্যান আমরা যেরকম মেডিকেল সায়েন্সে যখন আমরা পড়াশোনা করি, যখন আমরা ফার্স্ট ইয়ারে মেডিকেল সায়েন্স পড়াশোনা শুরু করি, তখন আমরা আসলে কি করি? প্রথমে আমরা নর্মাল অ্যানাটমি পড়ি, আমরা নর্মাল ফিজিওলজি পড়ি, আমরা নর্মাল প্যাথোলজি পড়ি, দেন আমরা হলাম অ্যাবনর্মাল জিনিসটা দেখি। সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি যখন আমরা পড়বো, আমরা চেষ্টা করব প্রথমে নর্মাল জিনিসটা পড়তে, আর নয়তো আমি অ্যাবনর্মাল জিনিসটা বুঝবো না। যেমন আমি যখন নর্মাল অ্যানাটমি পড়ছি, তারপরে আমি ডিজিজ পড়ছি। সো সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি অথবা এই ধরনের ইনভেস্টিগেশন গুলোর জন্য আমরা বলবো, বইতে সাধারণত নর্মাল কোনো কিছু ছবি দেয়া থাকে না। হ্যাঁ, বইতে যেহেতু প্যাথোলজি নিয়ে আলোচনা করা হয়েছে, সো প্যাথোলজিক্যাল ফিল্মগুলোই থাকে। কিন্তু আমরা আমাদের শেখার জন্য ইন্টারনেটে হোক বা অন্য কোথাও থেকে হোক, নর্মাল গুলো আমরা শেখার চেষ্টা করবো। যেমন একটা সিটি স্ক্যান যখন আমার সামনে আসবে, তখন আমি ভেতর থেকে বাইরে দেখতে পারি, বাহির থেকে ভেতর দেখতে পারি। আমি যদি আউটার থেকে ইনার দিকে দেখি, আমি প্রথমে স্কিন দেখবো, দেন আমি সফট টিস্যু দেখবো, দেন আমি বোনস দেখবো, হোক এটা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, কোনো প্রবলেম নাই। আমি লিভার দেখবো, আমি স্প্লিন দেখবো, আমি স্টোমাক দেখবো, আমি প্যানক্রিয়াস দেখবো, আমি কিডনি দেখবো, আমি আমার কি বলে আমার ভার্টিব্রাল কলাম দেখবো, আমি পিছনে মাসেল দেখবো। হ্যাঁ, দেন আমি দেখছি এখানে প্যানক্রিয়াস, দেন আমি গল ব্লাডার দিচ্ছি, আমার গল ব্লাডার, এবং এখানে যে এই যে হোয়াইট দেখা যাচ্ছে, এটা হলো পোর্সেলিন গল ব্লাডারের ছবি। হ্যাঁ, কিন্তু আমি যদি নর্মাল জিনিসগুলো যদি আমার চোখে যদি না ভাসে, আমার মেমোরিতে, আমার ব্রেনে যদি না থাকে, হ্যাঁ, তাহলে আমি হয়তো বা এই অ্যাবনর্মাল জিনিসটা আমি সহজে আইডেন্টিফাই করতে পারবো না। সো এটা করবো। আর অনেক সময় যে এটাকে বলে কি বলে, গ্যাস মে বি ফাউন্ড ইন দ্য ওয়াল অফ দ্য গল ব্লাডার, এটা হলো এম্পাইসেমাটাস কোলিসিস্টাইটিস। এই জন্যই বলেছি এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইনে কিছু না কিছু ইনফরমেশন আছে। এবং বিলিয়ারি ট্রিতে যদি গ্যাস থাকে, তাকে বলা হয় নিউমোবিলিয়া, নিউমোবিলিয়া। সো এটা এখানে লেখা নাই। সো এই জন্য এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আসি মোস্ট কমন ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস অফ ডিজিজ অফ গল ব্লাডার এন্ড বাইল ডাক্ট, এটা হলো কি আল্ট্রাসোনোগ্রাফি। ওকে, ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রা, কেন ট্রান্স অ্যাবডোমিনাল বলেছে আমরা একটু পরে দেখবো। আরেক ধরনের আল্ট্রাসোনোগ্রাফি আছে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি, যেটা আসলে এন্ডোস্কোপি করে দেন করা হয়, সরি। আর অ্যাবডোমিনের উপর থেকে যে আল্ট্রাসোনোগ্রাফিটা করা হয়, সেটা হলো ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি। সো আমরা এই চ্যাপ্টার মানে এই ডিজিজ গুলো, গল ব্লাডার এবং বাইল ডাক্টের ডিজিজেস গুলোর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড বা সবচেয়ে ব্যবহৃত ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাফি। এই জন্যই এটা কেন মডালিটি অফ চয়েস, এটা আমাদেরকে পড়তে হবে, কেন এটা মডালিটি অফ চয়েস। এটা অনেকটা অ্যাকুরেট, এটা খুব সহজেই অ্যাভেলেবল পাওয়া যায়, এটা মানে ইনএক্সপেন্সিভ, অন্য ইনভেস্টিগেশনের চেয়ে এটা খরচ কম পড়ে, এটা কুইক টু পারফর্ম, এটা সহজে করা যায়। সো এই সকল কারণে আমরা আল্ট্রাসোনোগ্রাফিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্নটাই পরীক্ষা যখন থাকবে, তখন আমি পয়েন্ট আকারে লিখবো,
1 2 3 4, হয়তো অন্য বই থেকে 5 6 7 8 আমি যোগ করব, কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাশের জন্য আমার এই 5টা লিখলেই যথেষ্ট। এই জন্য যখন যা পড়েন বেলিয়ান আস্তে পড়ার চেষ্টা করেন, দেখবেন তারপরে বাকি জিনিস অন্য জায়গা থেকে এসে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি দেখতে পারি, আর যদি আমাকে জিজ্ঞাসা করে যে আল্ট্রাসোনোগ্রাফি এটাগুলো হলো আল্ট্রাসোনোগ্রাফি অ্যাডভান্টেজ, যে এটা অ্যাকুরেট হয়, এটা রেডিলি অ্যাভেলেবল, এটা ইনএক্সপেন্সিভ, এটা কুইক টু পারফর্ম। আর যদি বলে আল্ট্রাসোনোগ্রাফির আমাদের ডিসঅ্যাডভান্টেজ কি, তাহলে এটা বলবো এটা অপারেটর ডিপেন্ডেন্ট। কোন অর্থে অপারেটর ডিপেন্ডেন্ট বলা হয়? আমি সার্জন, গলব্লাডার সার্জারি করব আমি, কিন্তু এই ইনভেস্টিগেশনটা আমাকে আরেকজন হেল্প করছে। হ্যাঁ, উনি হয়তো সবকিছু সঠিকভাবে ধরতে পারছে না, উনি হয়তো কোথাও একটা কিছু মিস করে যাচ্ছে, এই জন্য এটা বলা হচ্ছে অপারেটর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর আমরা গলব্লাডারে আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি দেখব সেটাও এখানে বলা আছে। এই যে দেখব কি কি দেখবো আমরা, সাইজ অফ দ্য গল ব্লাডার ক্যান বি সিন, স্টোন আছে কিনা, পলিপ আছে কিনা, দেন হলো ওয়ালের থিকনেস কত, গল ব্লাডার ওয়ালের থিকনেস কত, তারপরে এই যে অ্যারাউন্ড ইনফ্লামেশন আছে কিনা, এটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে বুঝতে পারি। এই যে সাইজ অফ দ্য কমন বাইল ডাক্টের সাইজ কত সেটা বুঝতে পারি। অকেশনালি এক্সট্রা হেপাটিক বিলিয়ার ডাক্টে যদি স্টোন থাকে সেটাও আমরা ডিটারমাইন করতে পারি আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে। সো ইউজ অফ আল্ট্রাসোনোগ্রাফি ইন গলব্লাডার ডিজিজ, সুবিধা বললাম, অসুবিধা বললাম, কি কি আমরা করতে পারি সেটা বললাম, যে আমরা গলব্লাডারের সাইজ দেখতে পারি, আমরা স্টোন দেখতে পারি, আমরা পলিপ দেখতে পারি, আমরা গলব্লাডারের থিকনেস মেজার করতে পারি, আমরা গলব্লাডার ইনফ্লামেশন যাকে আমরা কোলিসিস্টাইটিস হিসেবে জানি সেটা ডায়াগনোসিস করতে পারি, আমরা বাইল ডাক্টের ডায়ামিটার দেখতে পারি, অনেক সময় ইন্ট্রাহেপাটিক কোনো বিলিয়ারি ট্রি আছে, স্টোন আছে কিনা সেটা আমরা দেখতে পারি। ওকে, সো আল্ট্রাসাউন্ড অলসো হেল্পফুল বিকজ এই যে অবস্ট্রাকটিভ জন্ডিসের কোনো কজ আছে কিনা সেটাও আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি। সো এতগুলো গুরুত্বপূর্ণ হলো আমাদের আল্ট্রাসোনোগ্রাফি, ইউজ অফ আল্ট্রাসোনোগ্রাফি বা আল্ট্রাসোনোগ্রাফি গল ব্লাডার ডিজিজ, এইভাবে যদি কোনো প্রশ্ন করা হয় বা স্যাররা যদি প্রশ্ন করে যে আল্ট্রাসোনোগ্রাফি কেন করবে, হ্যাঁ, তখন আমরা এই কথাগুলো বলবো। এবং দেখেন এগুলো সবই বেলিয়ান লাভসে আছে, সো হয়তো পয়েন্ট আকারে নেই, গদ্যের ভাষায় আছে, সো আমরা এটাকে এভাবে মার্কার দিয়ে দাগিয়ে আমরা কিন্তু পরীক্ষায় যখন আমরা লিখবো অথবা পরীক্ষা যখন বলবো তখন আমরা এরকম পয়েন্ট আকারে লিখবো এবং পয়েন্ট আকারে বলবো। আমি এই ছবিটা অবশ্যই বলবো প্রত্যেক ডাক্তারের এই ছবিটা বোঝা উচিত। আমি মেডিসিন হলেও কোনো সমস্যা নেই, আমার কাছে আমার আত্মীয় স্বজন অনেক সময় একটা আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে আসবে এই আমার পাথরটা একটু দেখে দেওয়ার জন্য, তাই না? সো আমি একদম বাংলা ভাষায় কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না, যাতে আপনাদের বোঝার জন্য। দেখেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই ছবিটার দিকে, এই ছবিটা অবশ্যই আমাদেরকে সবাইকে বোঝা উচিত। এখানে কি বলছে, আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন অফ গল স্টোন, এখানে কি কি দেখতে হবে, এই যে আমাদের গল ব্লাডার, এই যে আমাদের গল্পটা দেখছি। ওকে, তারপরে আর কি দেখা যাচ্ছে যে স্টোন কিভাবে চিনবো আমরা। সো স্টোন চিনবো হলো এই যে অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকুস্টিক শ্যাডো, অর্থাৎ কাস্টিং অ্যাকুস্টিক শ্যাডো মানে ছায়া, পিছনে একটা ছায়া পড়বে। ওকে, এই ছায়া দেখে আমরা বুঝবো যে এটা স্টোন। আর যদি ছায়া না থাকে তাহলে আমরা বুঝবো এটা স্লাজ। অনেক সময় বাইলের কন্টেন্ট গুলো অথবা বাইলটা অনেক সময় ঠিক হয়ে এই ধরনের একটা স্টোন জাতীয় ছবি তৈরি করতে পারে। আর যদি স্টোন না থাকতো তাহলে টোটাল জিনিসটা এরকম ব্ল্যাকিশ অর্থাৎ রেডিওলুসেন্ট থাকতো। ওকে, বুঝতে পেরেছেন? এই ছায়াটা হলো এই যে স্টোনের পিছনে এই যে ছায়া, এই যে ব্ল্যাকিশ, ব্ল্যাক যেটা আছে এটা হলো ছায়া। এই যে আরেকটা স্টোন, এই যে তার পিছনে আরেকটা ছায়া। ওকে, সো এটা হলো অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকুস্টিক শ্যাডো। আর এখানে দেখেন মাল্টিপল স্টোন দেখা যাচ্ছে, অনেকগুলো স্টোন, হ্যাঁ অনেকগুলো স্টোন দেখা যাচ্ছে। সো আমরা এই জিনিসগুলো, এই আল্ট্রাসোনোগ্রাফিটা আমরা প্রত্যেকেই বোঝার চেষ্টা করব, চেনার চেষ্টা করব। আমি যেন আল্ট্রাসোনোগ্রাফি দিই, এবং যারা সার্জন হবেন এবং যারা সার্জারিতে ভবিষ্যতে কেরিয়ার করবেন তাদের তো অবশ্যই দেখতে হবে। আমি প্রথমেই কখনো রিপোর্ট দেখবো না, এটা আল্ট্রাসোনোগ্রাফি হোক সিটি স্ক্যান হোক, আমার যে ডিজিজ আমি যেই কাজগুলো করব আমি প্রথমেই রিপোর্ট দেখবো না। আমি প্রথমে নিজেই এই সিটি স্ক্যানটা পড়ার চেষ্টা করব, আমি প্রথমে নিজেই আল্ট্রাসোনোগ্রাফিটা পড়ার চেষ্টা করব, আমি প্রথমেই নিজেই এই এক্সরেটা পড়ার চেষ্টা করব, তারপরে আমার ফাইন্ডিংস এর সঙ্গে আমি রেডিওলজিক্যাল ফাইন্ডিংস মিলিয়ে দেখবো। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এই পেশেন্ট কে আমাকেই সার্জারি করতে হবে, আমাকে সিদ্ধান্ত দিতে হবে, কোনো কমপ্লিকেশন হলে আমাকে ম্যানেজ করতে হবে। সো একজন রেডিওলজিস্ট, একজন সিটি স্ক্যান যিনি করেন, রিপোর্ট করেন, উনি একটা জিনিস মিস করতে পারে, উনি মিস করলে উনাকে আমি আর ব্লেম করতে পারবো না। হ্যাঁ, কিন্তু পেশেন্ট এসে কিন্তু আমাকেই ব্লেম করবে। সো আমাকে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, সেই অনুযায়ী আমাকে সিদ্ধান্ত দিতে হবে। আমি তো অন্য সিটি স্ক্যান, যেমন সিটি স্ক্যান অফ ব্রেন যেটা নিউরোসার্জন কাজ করে, সেটা আমার খুব একটা না জানলেও চলবে। হ্যাঁ,
কিন্তু যিনি নিউরোসার্জন হবেন তার কিন্তু সেটা বুঝতে হবে। এরকম আমরা যারা স্পেশালাইজেশনে কাজ করি, সাব স্পেশালিস্টে কাজ করি, তাদের এই জিনিসগুলো অবশ্যই ভবিষ্যতে পড়তে হবে। কিন্তু যেহেতু একটা কমন ডিজিজ, সো আমি আপনাদেরকে প্রত্যেক এমবিবিএস স্টুডেন্টকে আমি বলবো আপনারা যেন অন্তত এই আল্ট্রাসোনোগ্রাফিটা যেন চিনেন, অন্য আল্ট্রাসোনোগ্রাফির চেয়ে গল ব্লাডারের আল্ট্রাসোনোগ্রাফি। দেন আসি, এই যে আগে বলেছিলাম, এটা হলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এটা আমাদের দেশে খুব একটা নেই, একটা বা দুটা সেন্টারে আছে। এই যে এখানে এন্ডোস্কোপ আছে, এন্ডোস্কোপের মাঝে আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, সেখানে দেখেন কি সুন্দর সিবিটি দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই আল্ট্রাসোনোগ্রাফিতে সিবিটি দেখতে পাইনি। সো এটা হলো এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফির সুবিধা। এখানে খুব ভালো করে অথবা এই যে প্যানকিটিক ডাক দেখা যাচ্ছে, ঠিক আছে, যেটা আমরা কনভেনশনাল আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা দেখতে পাইনি। সো এটাই হলো এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফির সুবিধা। যেহেতু আমাদের দেশে খুব বেশি একটা নাই একটা বা দুটা সেন্টারে আছে, সো এটা আমরা আসলে ওইভাবে দেখতে অভ্যস্ত না। আর কিছু ইনভেস্টিগেশন আছে, ওই যে বললাম আগে এক সময় ছিল এখন নাই, সেটা হলো কোলিসিন্টিগ্রাফি বা হিডা স্ক্যান। এটা সাধারণত এখন আর করা হয় না। তারপর ওলার কোলিসিস্টোগ্রাফি, ইন্টারভেনাস কোলানজিওগ্রাফি, এই ইনভেস্টিগেশন গুলো এখানে দেখেন, ওরাল এন্ড ইন্টারভেনাস কোলিসিস্টোগ্রাফি আর অফ ইন্টারেস্ট অফ হিস্টোরিক পারপাস। অর্থাৎ আগে এক সময় করা হতো, এই জন্য জাস্ট নামগুলো লেখা আছে, আমরা এগুলো নামগুলো জেনে রাখলেই চলবে, তার চেয়ে বেশি কিছু না। দেন আসি সিটি স্ক্যান। হ্যাঁ, গলব্লাডার ডিজিজের জন্য সিটি স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন। হ্যাঁ, এটাকে কি দেখা যায়, সিটি স্ক্যান কেন গুরুত্বপূর্ণ? সিটি স্ক্যানের মাধ্যমে আমরা লিভার দেখতে পারি, পাইল ডাক্ট দেখতে পারি, গলব্লাডার দেখতে পারি, প্যানক্রিয়াস দেখতে পারি। অর্থাৎ প্রত্যেকটা অর্গান আমরা অনেক ভালোভাবে দেখতে পারি। এই জন্য এটাকে কেন আমাদের প্রয়োজন হয়, স্টেজিং অফ ক্যান্সার স্টেজিং এর জন্য দরকার হয় গলব্লাডার, পাইল ডাক্ট, প্যানক্রিয়াস এর বিশেষ করে লিম্ফ নোড আছে কিনা, লিভার মেটাস্টেসিস আছে কিনা, এই দুটা জিনিস ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে সিটি স্ক্যান হেল্প করে। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি বলে দিল যে গলব্লাডারের মধ্যে একটা টিউমার জাতীয় কিছু একটা আছে। এখন এই টিউমারটা থাকলে আমরা জানি যে গলব্লাডারে ম্যাক্সিমাম টিউমার হয় মেলিগন্যান্ট টিউমার। সো এই টিউমারটা কতটুকু এক্সটেন্ড হয়েছে এটাকে বলে স্টেজিং। হ্যাঁ, এটাকে বলে স্টেজিং, কারণ আমরা জানি যে কোনো ক্যান্সারের চিকিৎসার সফলতা বা সবাই তো চায়, ক্যান্সার রোগ হওয়ার পরে পেশেন্ট প্রথমে জানতে চায় স্যার আমার এই রোগ ভালো হবে কিনা। সো এটা ভালো হবে কিনা, অর্থাৎ কিউরেবল কিনা, সেই জিনিসটা ডায়াগনোসিস করতে হলে আমাদের স্টেজিং করতে হবে। কারণ স্টেজিং অনুযায়ী 1 2 3 4 সব ক্যান্সারেরই 4টা স্টেজ, 1 2 3 4। স্টেজ 1 অর্থাৎ আর্লি ক্যান্সার যদি থাকে, তাহলে আমরা পেশেন্টকে বলতে পারবো হ্যাঁ আপনার এই রোগ আমি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো করতে পারবো, অর্থাৎ কিউরেবল ডিজিজ। আর যদি স্টেজ 3 অথবা 4 হয়, তাহলে আমাকে পেশেন্টকে বলতে হবে না আপনি যে কয়দিন আছেন এই কয়দিন ভালো থাকবেন, কিন্তু এই রোগটা আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারবো না। সো এই ধরনের জিনিসগুলোর জন্য আমার গলব্লাডার ডিজিজের জন্য গুরুত্বপূর্ণ হলো সিটি স্ক্যান। ওকে, যদিও আমরা এই যে 75% গল স্টোন ক্যান বি আইডেন্টিফাই সিটি স্ক্যান, কিন্তু সিটি স্ক্যান একটা এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন, মোডালিটি অফ ইনভেস্টিগেশন। সো আমরা গল স্টোন যদিও দেখা যায়, তারপরে আমরা গল স্টোন ডায়াগনোসিস করার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফির উপরই ডিপেন্ড করি, যেহেতু এটা অনেক কস্টলি। আর যখন আমাদের এরকম বড় সিদ্ধান্ত নিতে হবে, তখন আমরা অবশ্যই পেশেন্টকে সিটি স্ক্যান অ্যাডভাইস করব। এটা হলো একটা সিটি স্ক্যান, যেমন এখানে দেখা যাচ্ছে এই যে লিভারের মধ্যে মেটাস্টেসিস। সো আমি এটা মেটাস্টেসিস কিভাবে বুঝলাম, কারণ আমি নরমাল লিভার কেমন দেখতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, আমি জানি বলে, আর এটা হলো আমার স্প্লিন, এই যে এটা আমার নরমাল স্প্লিন। হ্যাঁ, সো আমি নরমাল লিভার যেহেতু জানি, সো আমি বলতে পারি এটা হলো আমার অ্যাওর্টা। হ্যাঁ, সো আমি নরমাল লিভার দেখে আমি বুঝতে পারছি যেটা আমার অ্যাবনর্মাল। হ্যাঁ, তারপরে এখানে যেমন দেখা যাচ্ছে গলব্লাডারের মধ্যে এই যে স্টোন দেখা যাচ্ছে। হ্যাঁ, শুধু স্টোন ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা সিটি স্ক্যান করি না, আমরা সাধারণত এই যে লিভার এবং তার লিম্ফ নোড আছে কিনা এই দুটার জন্য আমাদের সিটি স্ক্যান প্রয়োজন হয়। তারপরে যে ইনভেস্টিগেশনটা নিয়ে আলোচনা করব, দেখা যাচ্ছে যে আজকে আমি প্রত্যেকটা ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করছি, কারণ প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমাদের গুরুত্বপূর্ণ। সেটা হলো ইআরসিপি, এন্ডোস্কোপিক রেক্টোকেট কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। আপনারা এর বাইরে ইআরসিপি বা এমআরসিপি সিটি স্ক্যান সম্পর্কে নলেজ হলে আপনারা রেডিওলজির বই পড়বেন, অন্য বই পড়বেন, কিন্তু দেখেন বেলিয়ান লাভসে যতটুকু আছে এতটুকুই কিন্তু অনেকের জন্যই সাফিসিয়েন্ট। দিস ইজ ওয়াইডলি ইউজড এজ এ, এটা এই অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। ইআরসিপি দুটা কাজে এখানে ব্যবহার হয়, ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক। হ্যাঁ, ডায়াগনস্টিক মানে অ্যাজ এ ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস করার জন্য। থেরাপিউটিক মানে হলো আমরা এটাকে ট্রিটমেন্ট পারপাস হিসেবে ইউজ করছি কিনা।
সো ইআরসিপি আমরা দুটা কাজেই ব্যবহার করতে পারি, অ্যাজ এ ডায়াগনস্টিক টুল, অ্যাজ এ থেরাপিউটিক টুল। আমরা কিছুক্ষণ আগে এক্সরে দেখেছি, আলট্রাসোনোগ্রাফি দেখেছি। এক্সরে, আলট্রাসোনোগ্রাফি কিন্তু আমরা অথবা সিটি স্ক্যান দেখেছি, তিনটা মডালিটি শুধুমাত্র ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ হয়েছে। কিন্তু আমরা ইআরসিপিতে এসে দেখছি ইআরসিপি ক্যান বি ইউজড অ্যাজ এ ডায়াগনস্টিক টুল অলসো ইন থেরাপিউটিক টুল। একটা কথা কিছুক্ষণ পরে আছে যে এখনকার সময় আলট্রাসোনোগ্রাফি এবং এমআরসিপি অত্যন্ত সহজ এবং কিছুটা কস্ট ইফেক্টিভ হয়ে যাওয়াতে আসলে আমরা ইআরসিপির ডায়াগনস্টিক রুলটা খুব একটা এখন নাই। এটাই আমি বলতে চাচ্ছি, যে এটা আমরা যারা সার্জারিতে কাজ করি বা হেপাটোবিলিয়ারি সার্জন যারা আছেন, তারা ইআরসিপির ডায়াগনস্টিক রোলটা সম্পর্কে এখন আর তেমন কিছু শুনতে চান না, কারণ ইআরসিপি ডায়াগনস্টিক রুল ইজ রিপ্লেস বাই এমআরসিপি। হ্যাঁ, এই জিনিসটা আপনাদেরকে বলে রাখলাম, এটা আপনারা মনে রাখবেন। কারণ একটা ইআরসিপি করতে বাংলাদেশে এখনো 40,000 টাকা খরচ হয়ে যায়। শুধু আমি আমার এমআরসিপি করতে পারি আমি 10,000 টাকার মধ্যে। সো আমি হোয়াই আই শুড গো ফর এ 40,000 টাকা। হ্যাঁ, সো এই জন্য এটা রিপ্লেস হয়ে গিয়েছে, এটা আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। আর এখানে হলো আমরা কি কি করতে পারি, এটা হলো যদি কন্ট্রাস্ট দেই তাহলে আমরা এন্ডোস্কোপি থেকে প্রসিডিউর সম্পর্কে বলা আছে যে আমরা প্রথমে এন্ডোস্কোপি দিব, এন্ডোস্কোপি দিয়ে তারপরে ওখানে যে আমরা অ্যাম্পুল অফ ভ্যাটার দিয়ে আমরা স্কোপ দিয়ে তারপরে যে অ্যাম্পুল অফ ভ্যাটার ক্যান আইডেন্টিফাই, দেন স্কোপ দিয়ে আমরা টোটাল বিলিয়ারি ডাক্টটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি, আমরা ছবিতে দেখব। এটা হলো আমাদের এমআরসিপির ছবি। সরি, আমার এমআরসিপিটা সম্ভবত কোনো কারণে আগে চলে এসেছে, আমি আমি দেখি, অসুবিধা নাই। ওকে, সো আমি ইআরসিপিটা শেষ করি আগে, ইআরসিপি শেষ করে দেন আমি এমআরসিপিতে যাব। ইআরসিপি, এই যে এই কথাটা এখানেও লেখা আছে, ইআরসিপি খুব কম ইউজ হয়, কিন্তু ইআরসিপির কিছু স্পেশাল ইউজ আছে, যেমন আমরা বাইল অ্যাসপিরেশন করতে পারি, করে আমরা সাইটোলজি করতে পারি। সো এই একটা ইনভেস্টিগেশন, অর্থাৎ যদিও আমি কিছুক্ষণ আগে বলেছি যে ইআরসিপি কে আমরা এখন আর ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ করি না, কিন্তু এই একটা ক্ষেত্রে আমাদের অনেক সময় যদি আমাদের ব্রাশ সাইটোলজির প্রয়োজন হয় কোনো পেশেন্টের, আমি এইটা কোন ধরনের ক্যান্সার যদি বোঝার চেষ্টা করি বা আদৌ যদি আমি সিটি স্ক্যান দিয়ে ডায়াগনোসিস করতে না পারি, তখন অনেক সময় আমরা বাইল অ্যাসপিরেশন করে সাইটোলজি এবং মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করে এই একটা ক্ষেত্রে শুধু ডায়াগনস্টিক রোল আছে। তারপর আসি আমরা এমআরসিপি। এমআরসিপি হলো আসলে একটা এমআরআই। হ্যাঁ, এমআরসিপি হলো একটা এমআরআই, এমআরআই অফ বাইল ডাক্ট। হ্যাঁ, ম্যাগনেটিক রিজোনেন্স কোলাঞ্জিও প্যাঙ্কিটোগ্রাফি। ইআরসিপি বলতে কি বুঝি সেটা আমাদের পড়তে হবে, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যাঙ্কিটোগ্রাফি, অর্থাৎ আমরা বাইল ডাক্ট দেখবো এবং প্যাঙ্কিয়াস দেখবো, এই জন্য বলা হচ্ছে কোলাঞ্জিও প্যাঙ্কিটোগ্রাফি। একই রকম এমআরসিপি যখন আসবে ম্যাগনেটিক রিজোনেন্স, অর্থাৎ এটা একটা এমআরআই, এটা একটা এমআরআই। কিসের এমআরআই? কোলাঞ্জিও প্যাঙ্কিটোগ্রাফি, অর্থাৎ কোলাঞ্জিও অর্থাৎ আমরা বাইল ডাক্ট, গলব্লাডার দেখবো এবং প্যাঙ্কিয়াস দেখবো। এখানে আমাদের এমআরসিপির অন্য একটা ফিল্ম, যেই ফিল্ম আমরা সাধারণত এমআরসিপির এই ফিল্মটা দেখেই বেশি অভ্যস্ত, কিন্তু এই ফিল্মটাও যদি আমরা দেখি, আমরা সিটি স্ক্যানের পরিবর্তে এটাও দেখতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা টিউমার দেখা যাচ্ছে, সো আমরা এমআরসিপি দিয়ে আইডেন্টিফাই করতে পারি। আর এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো ওই যে নর্মাল, আমি কিছুক্ষণ পরে নর্মাল এমআরসিপি দেখবো, তখন আমরা অনেক সময় বুঝে যাব। এমআরসিপি প্রজেক্টিং ইমেজ, যেমন স্টোন ইন দা এন্ড হাইলার অবস্ট্রাকশন, এখানে একটা স্টোন আছে, আমরা হয়তোবা বুঝতে পারছি না, আমরা যদি নর্মালটা দেখে আসি তখন আমরা বুঝতে পারবো। এটা বেলিয়ান লাভসে না, আমি এটা অন্য জায়গায় থেকে নেওয়া। এখানে আমরা দেখেন একটা এমআরসিপি, এমআরসিপি এটাকে বলে, এমআরসিপির বিভিন্ন ধরনের ফিল্ম আছে, টি1 ফেজ, টি2 ফেজ, আরো বিভিন্ন ধরনের আমাদের ফেজের ফিল্ম আছে, তার মধ্যে এগুলো সাধারণত টি2 ফিল্ম। টি2 ফিল্ম যেখানে কি হয়, যে যেখানে টি2 ফিল্মে সাধারণত যেখানে ওয়াটার আছে সেই জিনিসগুলোকে হাইলাইট করা হয়, সেগুলোকে ভালো দেখা যায়। হ্যাঁ, যেমন এই যে এখানে আসলে কি দেখা যাচ্ছে, এটা আসলে বাইল, এগুলো আসলে সব বাইল, হোয়াইট রেডিও ওপেক যা দেখা যাচ্ছে সব আসলে ফ্লুইড। এই ফ্লুইডটাকে আমরা জানি এগুলা বাইল। ইন্টেস্টাইনে, এখানে এটা হলো ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে যে ফ্লুইডটা আছে এটা বাইল ছাড়াও ইন্টেস্টাইনাল কন্টেন্ট হতে পারে। এখানে যে ইন্টেস্টাইন আছে এগুলো বাইলও আছে এবং অন্য কন্টেন্টও আছে, কিন্তু আমরা এখানে যে ট্রি যা দেখতে পাচ্ছি, হোয়াইট রেডিও ওপেক যা শ্যাডো দেখতে পাচ্ছি, এভরিথিং ইজ ফ্লুইড। হ্যাঁ, সো এটা দিয়ে আমরা কি কি আইডেন্টিফাই করতে পারছি,
আমরা এই যে স্পিংটার অফ ওডি এখানে দেখতে পাচ্ছি, এপাশে প্যানক্রিয়াটিক ডাক্ট দেখতে পাচ্ছি, আমরা কমন বাইল ডাক্ট দেখতে পাচ্ছি, তারপরে কমন হেপাটিক ডাক্ট দেখতে পাচ্ছি, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার। সো এখানেও সেরকম এটা অন্য একটা ভিউ থেকে নেওয়া, এবং কিছু কিছু বাইল যে ইন্টেস্টাইন এদিকে আছে, এখানে ইন্টেস্টাইন আরো ভালো দেখা যাচ্ছে, ডিউটেনাম এবং ইন্টেস্টাইন। হ্যাঁ, সো আমরা যখন এরকম দেখার কথা, যখন দেখা যাচ্ছে যে এই ট্রি এরকম দেখা যাচ্ছে না, এদিকে ট্রি দেখা যাচ্ছে না, সো এখানে একটা অবস্ট্রাকশন আছে আমরা ধরে নিচ্ছি। সো এটাই প্যাথোলজি হিসেবে দেখানো। ভবিষ্যতে যখন আমরা পড়বো আরো বেশি আমরা জানার চেষ্টা করবো। সো আমরা নর্মাল অংশটা যদি আমরা দেখি তাহলে অ্যাবনর্মালটা আমরা সহজে বুঝতে পারবো। দ্যাট ইজ অ্যাবাউট দ্য এমআরসিপি। সো এমআরসিপির গুরুত্ব কি? এমআরসিপির গুরুত্ব হলো এই যে এই বাইল ডাক্ট, এটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এমআরসিপিতে, যেটা আমরা সিটি স্ক্যানে কিন্তু এরকম দেখতে পাই না। এই যে আমরা সিটি স্ক্যানে কিন্তু বাইল ডাক্ট এভাবে ভালো দেখতে পাই না, আলট্রাসোনোগ্রাফিতেও কিন্তু আমরা বাইল ডাক্ট দেখতে পাইনি। হ্যাঁ, সো এই বাইল ডাক্টের যদি কোনো প্যাথোলজি থাকে, কমন বাইল ডাক্ট হোক অথবা টোটাল ট্রি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এমআরসিপি। অথবা এই প্যানক্রিয়াটিক ডাক্টে যদি কোনো স্টোন থাকে, কোনো প্যাথোলজি থাকে, তখন আমরা এই এমআরসিপির সাহায্য আমাদেরকে নিতে হবে। দেন এটা হলো ইআরসিপির ছবি, এই যে এন্ডোস্কোপ, দেন হলো এই যে আমাদের কমন বাইল ডাক্ট, এই যে ডাক্ট, এই যে আমাদের গল ব্লাডার, এখানে হলো একটা অবস্ট্রাকশন আছে, এটা আমাদের ইআরসিপির ছবি। ইআরসিপি তে কমন বাইল ডাক্ট আর এমআরসিপি তে আমাদের কমন বাইল ডাক্ট। সো দিস ইজ গুড। আমাদের ইআরসিপির ছবির চেয়ে এমআরসিপির ছবি অনেক ভালো। সো এই জন্যই আমরা ইআরসিপি কে ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ না করে এমআরসিপি কে এখন আমরা ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ করছি। আর ইআরসিপি দিয়ে যখন আমরা পাথর রিমুভ করব, স্টোন যখন রিমুভ করব, তখন সেটা আমরা থেরাপিউটিক বলি, অর্থাৎ আমরা চিকিৎসা করছি। হ্যাঁ, সেটা আমরা ওই চ্যাপ্টারে কনসার্ন বাইল ডাক্ট স্টোন নিয়ে যখন আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। আরেকটা ইনভেস্টিগেশন আছে, করা হয়, খুবই আনকমন না, খুবই কমন না, কিন্তু একদম আনকমনও না, সেটা হলো পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি। অনেক সময় অবস্ট্রাকটিভ জন্ডিস থাকলে আমরা ইআরসিপি করে কোনোভাবেই দেখা যায় পেশেন্টের বাইল ডাক্টে আমরা যেতে পারছি না, তখন কি হয়, পারকিউটেনিয়াস অর্থাৎ আল্ট্রাসোনো গাইডে বাহির থেকে এরকম একটা আমাদের ক্যানুলাইজেশন করে দেন ডাই দিয়ে তারপর আমাদের এইরকম ইনভেস্টিগেশন করা হয়। অথবা অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে এই পাশ দিয়ে আমরা বাইলো ড্রেন করে থাকি, এটা হলো পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি, পিটিসি, পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি। শুধু কিভাবে করে এবং কি জিনিস এটা আমাদেরকে জেনে রাখতে হবে। সো ইটস নট এ ইআরসিপি, ইটস নট এ CT scan, it's not a MRCP, it is a PTC. তারপর আসি ইনভেস্টিগেশন কোনটা দিয়ে আমরা কি করলাম সেটার একটা সামারি বক্স 67.1 এ কি আছে। আমরা প্লেন রেডিওগ্রাফ দিয়ে কি করতে পারি, ক্যালসিফিকেশন দেখতে পারি, এআর আছে কিনা সেটা দেখতে পারি, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা স্টোন দেখতে পারি, বিলিয়ারি ডাইলিটেশন দেখতে পারি, এমআরসিপি তে আমরা অ্যানাটমি ভালো বুঝতে পারি, সিটি স্ক্যানে ক্যান্সার হলে আমাদের সিটি স্ক্যানের প্রয়োজন হচ্ছে, হিডা স্ক্যান এখন আমরা আসলে ওভাবে ইউজ করি না, ইআরসিপি আমরা দেখা যাচ্ছে যে অ্যানাটমি বোঝার অত স্টোন এবং বিলিয়ারি স্ট্রাকচারে আমরা থেরাপিউটিক হিসেবে এটা ইউজ করতে পারি, আমরা পিটিসি ইউজ করতে পারি, এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোকে অ্যানাটমি দেখা যায়, স্টোন দেখা যায়। আর এটা হলো পার অপারেটিভ কোলাঞ্জিওগ্রাফি, এটা শুধু ছবিটা তুলে নিয়ে আসি মনে রাখার জন্য। আমরা সাধারণত এভাবে পার অপারেটিভ কোলাঞ্জিওগ্রাফি এখন আর করি না, কিন্তু এন্ডোসায়ানিন গ্রিন দিয়ে কিছু কিছু জায়গায় এখনো ইসিজি বললে আসলে ভুল হয়ে যাবে, এন্ডোসায়ানিন গ্রিন দিয়ে এটা কিছু কিছু জায়গায় এখনো কি বলে করা হচ্ছে তা না, কিছু কিছু জায়গায় করে দেখা হচ্ছে যে ভবিষ্যতে এটার ব্যবহার আছে কিনা, এখনো এটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে। কিন্তু পার অপারেটিভ এরকম কোলাঞ্জিওগ্রাফি আমরা করি না, বইতে যেহেতু আছে শুধু আপনাদের জানার জন্য নিয়ে আসা। সো দ্যাটস অল টুডে। আমি শুধু ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করলাম, যেহেতু ইনভেস্টিগেশন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ইনভেস্টিগেশন গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা এগুলো পড়বেন এবং অন্য জায়গা থেকে ইন্টারনেট থেকে হোক এগুলো আপনারা আরো বিস্তারিত যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করবেন। কিন্তু আমি যতটুকু আলোচনা করেছি বেলিয়ান লাভসে যতটুকু আছে, অনার্স মার্ক পাওয়ার জন্য দ্যাট ইজ সাফিসিয়েন্ট। অনার্স মার্ক পাওয়ার জন্য এর চেয়ে বেশি নলেজ আপনার আর কখনোই প্রয়োজন হবে না। হ্যাঁ, এবং ফেলোশিপ পাস করার জন্য এর চেয়ে বেশি নলেজ আসলে প্রয়োজন হয় না। থ্যাংক ইউ, গুড নাইট।